ওমিক্রন ঠেকাতে আপাতত দেশে লকডাউনের চিন্তা নেই, বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা চলছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ডিসেম্বর থেকে সব মহানগরের শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর, সড়ক পরিবহন মালিক সমিতির সিদ্ধান্ত। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বিভিন্ন জেলায় বৃষ্টিপাত, সেন্ট মার্টিনসে আটকা পড়েছে 2000-এর বেশি পর্যটক। ভোলার চরফ্যাশনে র্যাবের সঙ্গে গোলাগুলিতে 2 জলদস্যু নিহত, ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার। স্বাগত সমগ্র বাংলাদেশ, আপনাদের সাথে আছে মাতিফান জুমান। শিরোনাম শুনছিলেন, এবার চলে যাচ্ছে পুরো খবরে। অমিক্রন সংক্রমণ বিষয়ে আপাতত দেশে লকডাউনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে সাভারে নবনির্মিত বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট BIHM এ কাজের অগ্রগতি পরিদর্শনের সময় একথা জানান স্বাস্থ্যমন্ত্রী। সীমান্ত বন্ধ না হলেও ল্যাব পরীক্ষার উপর জোর দেওয়া হচ্ছে বলে জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, বিমানবন্দরের ল্যাবকে আরও বড় এবং আধুনিকায়ন করা হচ্ছে। বিদেশ থেকে আগতদের কোয়ারেন্টাইন নিশ্চিতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ওমিক্রন রোধে টিকা নিতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এই মুহূর্তে বর্ডার বন্ধ করার কোনো পরিকল্পনা নাই। বর্ডারে আমরা পরীক্ষার ব্যবস্থা, আমাদের স্ক্রিনিংয়ের ব্যবস্থা, টেস্টের ব্যবস্থা, কোয়ারেন্টাইনের ব্যবস্থা আমরা জোরদার করেছি। আর এখন দেশে সেই ধরনের কোনো পরিবেশ তৈরি হয় নাই যে পরিবেশে আমাদের লকডাউনের চিন্তা করতে হবে। দেশ ভালো আছে, নিরাপদে আছে। বেনাপোল স্থলবন্দরে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য পরীক্ষার কোনো ব্যবস্থা নেই ভারতীয় ট্রাক চালকদের। এ বন্দর দিয়ে প্রতিদিন 2 থেকে 3 শতাধিক ভারতীয় ট্রাক চালক বাংলাদেশে প্রবেশ করছে। করোনার আতঙ্ক কাটিয়ে জনজীবন স্বাভাবিক হতে না হতেই আবারও দেখা দিয়েছে নতুন ধরন ওমিক্রন। তবে যাত্রী সেবায় বন্দর কাস্টমস ও ইমিগ্রেশন সতর্ক থাকলেও পণ্য আমদানিতে কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ না থাকায় বাড়ছে সংক্রমণ ঝুঁকি। সংক্রমণ ঠেকাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে বসানো হয়েছে PCR ল্যাব। সব বাংলাদেশি যাত্রীদের করা হচ্ছে করোনা পরীক্ষা। ভারত থেকে আসা যাত্রীদের সীমান্তে কোনো পরীক্ষার ব্যবস্থা না থাকায় এ বন্দরে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা রয়েছে। ডিসেম্বর থেকে দেশের সব মহানগরে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। বেলা 11টায় চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ। বলেন, তবে হাফ ভাড়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের অবশ্যই ছবিযুক্ত পরিচয়পত্র দেখাতে হবে। সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত এটি কার্যকর হবে। তবে স্কুলের প্রাতিষ্ঠানিক এবং সরকারি ছুটির দিনে এই হাফ ভাড়ার বিষয়টি প্রযোজ্য হবে না বলে জানিয়েছে তারা। যে আগামী 11 ডিসেম্বর থেকে চট্টগ্রাম শহরে ছাত্রদের হাফ ভাড়া কার্যকর হবে। চট্টগ্রাম শহরের ন্যায় সারা দেশের অন্যান্য কোনো জেলায় সিটি সার্ভিস যদি থেকে থাকে, সকলের বেলা একই নিয়ম প্রযোজ্য হবে। রাজধানীর রামপুরায় বাস চাপায় শিক্ষার্থী নিহত হওয়াকে কেন্দ্র করে বাসে আগুন এবং ভাঙচুরে জড়িত অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট 3 জন গ্রেপ্তার হলো। শনিবার বিকেলে রাজধানীর রামপুরা স্বপন রেজা নামের ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পেশায় সবজি বিক্রেতা হলেও সে ছাত্রদের আন্দোলনের মাঝে মিশে গিয়েছিল। আজ আদালতে হাজির করে শামীম রেজা 7 দিনের রিমান্ড চাইবে পুলিশ। এর আগে ঘটনায় আরও 2 জন গ্রেপ্তার হয়। রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম জানান, বিস্ফোরক দ্রব্য বহন ও লোকজন জড়ো করে বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের করা মামলায় এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি। ময়মনসিংহে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে কর্তৃপক্ষের নির্দেশে হল ছেড়েছে আনন্দমোহন কলেজের শিক্ষার্থীরা। শনিবার রাত 8টার মধ্যে ছাত্ররা এবং ছাত্রীরা রোববার সকাল 8টার মধ্যে হল ছাড়েন। হঠাৎ হল বন্ধের সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গত 3 ডিসেম্বর আনন্দমোহন কলেজ ছাত্রলীগকে জেলা ছাত্রলীগের ইউনিট হিসেবে অন্তর্ভুক্ত করে প্রেস রিলিজ দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। এই খবরে ক্ষুব্ধ হয় মহানগর ছাত্রলীগ ও আনন্দমোহন ছাত্রলীগ।
এরই জেরে শনিবার দিনভর কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দু গ্রুপের মধ্যে উত্তেজনা, ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও হাতাহাতির ঘটনা ঘটে। উত্তেজনার মুখে সন্ধ্যার দিকে কলেজের হল বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। মারামারি হয়েছে নাকি এর কারণে হল অনির্দিষ্টকালের বন্ধ দিচ্ছে। এখন আমাদের যাতায়াতের অনেক সমস্যা, আমরা ভোগান্তির শিকার। ফাইনাল ইয়ারে পড়ি, আমাদের 29 তারিখ থেকে পরীক্ষা, আমরা তো একটা সমস্যায় পড়ে গেছি। করোনায় আমাদের 2 বছর কিন্তু অনেকটা পিছিয়ে গেছি, যার কারণে সেশন জট হওয়ার সম্ভাবনা আছে। 2024 সালের মধ্যে এসএমই খাত থেকে জিডিপিতে 32% অবদান চায় সরকার। এ লক্ষ্য অর্জনে তরুণদের চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। রাজধানীতে এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ক্ষুদ্র ব্যবসায় নারীদের অংশগ্রহণ আরও বাড়াতে হবে। ক্ষুদ্র উদ্যোক্তাদের সুযোগ সুবিধা বাড়াতে এসএমই ফাউন্ডেশনকে নির্দেশ দেন তিনি। 8 দিনব্যাপী নবম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু হয়েছে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি নবম জাতীয় এসএমই পণ্য মেলা 2021-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। সারা দেশে আরও বেশি উদ্যোক্তা তৈরিতে প্রধানমন্ত্রী এসএমই ফাউন্ডেশনকে নির্দেশ দেন। বলেন, বর্তমানে জিডিপিতে এই খাতের অবদান 17% থাকলেও 2024 সালের মধ্যে তা 32% উন্নীত করতে চায় সরকার। ক্ষুদ্র ব্যবসায় নারীদের বিশেষ অগ্রাধিকারের কথাও জানান প্রধানমন্ত্রী। এখানে আমি অবশ্য আমাদের পুরুষ সমাজকে একটু পরামর্শ দিতে পারি। আপনারাও ব্যবসা করেন, তা আপনাদের স্ত্রীর নামে যদি আপনারা এই এসএমই ফাউন্ডেশন থেকে ঋণ নিয়ে তাকেও একটু কাজ করার সুযোগ করে দেন, তাহলে সংসারের সাথে সাথে মেয়েরা কিন্তু সেই ধরনের শিল্পায়নও করতে পারবে, তাতে উদ্যোক্তাও সৃষ্টি হবে। সেই সুযোগটা অন্তত আপনারা দেবেন, সেখানে বাধা দিয়েন না। এই উদ্যোক্তাদের জন্য কিন্তু আমরা অর্থনৈতিক যে 100টা অর্থনৈতিক অঞ্চল করছি, সেখানে কিন্তু আমরা বিশেষ ব্যবস্থা তাদের জন্য রেখেছি। কাজে নারী উদ্যোক্তারা এলে সেখানেও তাদের বিশেষ ব্যবস্থা দেওয়া হবে। পড়াশোনা শেষে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ক্ষুদ্র ব্যবসায়ী সৃষ্টিতে বিনা জামানতে ঋণ দেয়া, প্রশিক্ষণ সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে তার সরকার। শুধুমাত্র একটা পাশ করেই চাকরির পিছনে না ছুটে নিজেরা উদ্যোক্তা হওয়া এবং নিজেরাই অন্যকে চাকরি দেওয়া, আমার তরুণ সমাজের কাছে এটাই থাকবে আবেদন যে সবাইকে সেভাবে নিজেকে গড়ে তুলতে হবে। উদ্যোক্তাদের পণ্য উৎপাদনে দেশের অঞ্চলভিত্তিক কৃষিকে গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন সরকার প্রধান। সেই সাথে আন্তর্জাতিক মান বজায় রাখারও পরামর্শ তার। অঞ্চল ভিত্তিক আমাদের কিছু পণ্য উৎপাদন হয়, অনেক কৃষি পণ্য বা অন্যান্য যে উৎপাদন হয় সেইগুলিও কাজে লাগানো বা তারই ভিত্তিতে ওই সব অঞ্চলে শিল্প গড়ে তোলা, যেন কাঁচা পণ্যটা আমরা আমাদের নিজেদের দেশ থেকে আহরণ করতে পারি, সেই দিকটাও বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন। এবারের মেলায় অংশ নেওয়া 300 ক্ষুদ্র উদ্যোক্তার প্রায় 60 ভাগই নারী। দেশের এসএমই খাতে এখন বিদেশিরাও বিনিয়োগে আগ্রহী বলেও জানান প্রধানমন্ত্রী। এভাবে বহুমুখী ব্যবস্থা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় জাওয়াদ এখন আরও দুর্বল হয়ে পড়েছে। বিকেল নাগাদ গভীর নিম্নচাপ থেকে পরিবর্তন হয়ে নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে এরই মধ্যে উপকূলসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে আগামীকাল সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরপর আবহাওয়ার উন্নতি হবে। নিম্নচাপের প্রভাবে সাগর এখন উত্তাল থাকায় দেশের সমুদ্র বন্দরসমূহে 3 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি রয়েছে। এদিকে বিরূপ আবহাওয়ার কারণে কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করায় অন্তত 2000 পর্যটক আটকা পড়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব পর্যটককে সেন্ট মার্টিনে থাকতে হবে। এদিকে ঘূর্ণিঝড় মোকাবেলায় লক্ষ্মীপুরে প্রস্তুত রাখা হয়েছে 76টি মেডিকেল টিম আর 109টি আশ্রয়কেন্দ্র, আর সাতক্ষীরায় প্রস্তুত রাখা হয়েছে 168টি আশ্রয়কেন্দ্র। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এরকম গুড়ি গুড়ি বৃষ্টি হবে। এই বৃষ্টিটা আগামীকাল ক্রমশ কমে যাবে। আজও বৃষ্টি থাকে, আগামীকালও বৃষ্টিপাত বেশিরভাগ হবে আমরা খুলনা বিভাগে, বরিশাল, খুলনা আর চট্টগ্রাম বিভাগে একটু বেশি বৃষ্টি হবে, আর অন্য জায়গায় একটু 2-1 জায়গায় বৃষ্টি হবে, কিন্তু রংপুর এবং ময়মনসিংহে তুলনামূলক তার চেয়ে কম বৃষ্টিপাত হবে। এই বৃষ্টিপাতের জন্য কোথায় কোথায় কিছুটা জলবদ্ধ হতে পারে। এ নিয়ে আলোচনাতে লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, এখনো উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা, জেলা আবহাওয়া অফিস কি বলছে এই বিষয়ে?
আসলে যে ঘূর্ণিঝড় জাওয়াদের যে প্রভাবে কিন্তু সকাল থেকে অর্থাৎ ভোর রাত থেকেই কিন্তু লক্ষ্মীপুরের যে উপকূলীয় এলাকা সহ পুরো জেলা জুড়ে কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে এবং সাথে সাথে কিন্তু আকাশ যে মেঘলা সেই অবস্থা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। তো আমরা এইখানে যে লক্ষ্মীপুরের রামগতির আবহাওয়া সতর্কীকরণ যে অফিস রয়েছে এই অফিসের কর্মকর্তা সৌরভ হোসেনের সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন এই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আরো 2-1 দিন থাকতে পারে, পাশাপাশি আকাশ যে মেঘলা সেটি অব্যাহত থাকবে। যখন ঘূর্ণিঝড় জাওয়াদ নিম্নচাপে রূপান্তরিত হয়েছে তখন থেকে কিন্তু এই বৃষ্টির যে প্রভাব সেটি দেখা দিয়েছে এমনটি বলা হয়েছে আবহাওয়া অফিস এর পক্ষ থেকে। তারা বলছেন আসলে যেই ধরনের যে ঘূর্ণিঝড় প্রভাব মানে আনার কথা ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত নয়, যেহেতু এটি নিম্নচাপে রূপান্তরিত হয়েছে। এর বাইরে কিন্তু লক্ষ্মীপুরের যে 67টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, পাশাপাশি 109টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে যদি ঘূর্ণিঝড় মোকাবিলা প্রস্তুত করার জন্য, এমনটি জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এর বাইরেও কিন্তু আমি জেলা প্রশাসক জানোয়ার হোসেন আখন্দ রয়েছে তার সাথে আমার কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন প্রতি বছরের মতো প্রতিটি ঘূর্ণিঝড়ে প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার এবারও সেই রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, শুকনো খাবার বা নগদ অর্থ এগুলোর ব্যবস্থা রাখা হয়েছে। যদি ঘূর্ণিঝড় দেখা যায় তখন যেন সাথে সাথে ব্যবস্থা নেওয়া হতে পারে এমনটি বলা হয়েছে। তো এখন পর্যন্ত লক্ষ্মীপুরে যে রামগতি থেকে যে চাঁদপুর যে 60 নম্বর এলাকার যে আমাদের মেঘনা নদী রয়েছে এখানে প্রায় 52,000 জেলে তারা মাছ শিকার করে। ইতিমধ্যে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই মাছ ধরার নৌকা এবং জেলেরা যেন উপকূলীয় এলাকায় যে অবস্থান নেয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। আসলে এখানে ভোলা লক্ষ্মীপুর যে বরিশাল যে নৌ রোড রয়েছে সেই নৌ রোডও কিন্তু আসলে যে লঞ্চ বা যে ফেরি চলাচল করছে সেগুলো কিন্তু অনেক অংশে আস্তে আস্তে চালানোর জন্য যে নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। আসলে ঘূর্ণিঝড় জাওয়াদের যে প্রভাব সেটি ইতিমধ্যে এখন পর্যন্ত আমাদের লক্ষ্মীপুরে যে মানে মেঘলা রয়েছে এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তো জনজীবনে গত কয়েকদিন থেকে এই আবহাওয়া বিরূপের কারণে শীত বাড়ছে, শীত বাড়ার সাথে সাথে মানুষের মধ্যে এক ধরনের আমরা দেখছি যে শীতজনিত রোগেরও কিন্তু প্রকাশ বেড়ে চলছে। তো এই ছিল আমার কাছে লক্ষ্মীপুরে যে ঘূর্ণিঝড় জাওয়াদের সর্বশেষ পরিস্থিতি নিয়ে। লক্ষ্মীপুর থেকে আবহাওয়া পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ। জাতির পিতার শান্তি দর্শন ছিল অত্যন্ত সুদূর প্রসারী এবং স্থায়ী শান্তি চেতনার প্রশস্ত মহাসড়ক। তিনি প্রমাণ করেছেন যে সকল বঞ্চনা, বৈষম্য, শোষণের শৃঙ্খল তথা পরাধীনতা থেকে মুক্তি এবং ক্ষুধা দারিদ্র্যের অবসানপূর্বক সমৃদ্ধি অর্জনের মাধ্যমেই তা কেবলমাত্র নির্মাণ সম্ভব। এছাড়াও তিনি বিশ্ব শান্তি অটুট রাখতে যুদ্ধবিগ্রহের পরিসমাপ্তি এবং অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করে জোট নিরপেক্ষ নীতি গ্রহণ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করতেন। 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর পূর্ব বাংলার জনগণের উপর উর্দু একটা বিজাতীয় ভাষা, রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়। তখন তরুণ নেতা শেখ মুজিব এর প্রতিবাদ করেন এবং বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করবার আন্দোলন গড়ে তোলেন। আর এই আন্দোলন করতে গিয়ে বারবার কারাবরণ করেন। দীর্ঘ কারাবাসের পর 1952 সালে 27 ফেব্রুয়ারি তিনি মুক্তি পান। একই বছর তিনি বেইজিংয়ে অনুষ্ঠিত এশীয় প্রশান্ত মহাসাগরীয় শান্তি সম্মেলনে যোগ দেন। প্রথম বাঙালি হিসেবে বিদেশের মাটিতে বাংলায় তিনি বক্তৃতা করেন। তার রচিত নিউ চায়না, বাংলায় আমার দেখা নয় চীন, এই বইয়ের প্রথম পাতায় তিনি কমিউনিস্টদের শান্তি সম্মেলনে যোগদানের ব্যাখ্যা দিয়েছেন এভাবে, আমি কোট করছি, দুনিয়ার যারাই শান্তি চায় তাদের শান্তি সম্মেলনে আমরা যোগদান করতে রাজি। রাশিয়া হোক, আমেরিকা হোক, ব্রিটেন হোক, চীন হোক, যেই শান্তির জন্য সংগ্রাম করবে তাদের সাথে আমরা সহস্র কণ্ঠে আওয়াজ তুলতে রাজি আছি, আমরা শান্তি চাই, আনকোট। দীর্ঘ 24.5 বছর পূর্ব বাংলার জনগণের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের সকল গণতান্ত্রিক আন্দোলন সহ স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব নেতৃত্ব দিয়েছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হতে 30 লাখ বীর শহীদদের জীবন দিতে হয়েছে, 2 লাখ মা বোনদের সম্ভ্রম বিসর্জন দিতে হয়েছে।
জাতিপিতা সদ্য স্বাধীন দেশ পুনর্গঠনের পাশাপাশি এদেশের মানুষকে স্বাবলম্বী করার সংগ্রামে আত্মনিয়োগ করেন। দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে প্রমাণ করেন বাংলাদেশের জনগণ নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে তুলতে পারে। দুর্ভাগ্য, স্বাধীনতার পর তিনি মাত্র ৩.৫ বছর সময় পেয়েছিলেন। ১৯৭৫ 15 আগস্ট খুনিরা জাতিপিতাকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, তারা ইনডেমনিটি দিয়ে দেশে বিচারহীনতার সংস্কৃতিও চালু করেছিলেন। স্বাধীনতার পর তিনি মাত্র ৯ মাসেই একটা সংবিধান প্রণয়ন করেন। সেই সংবিধানের 25 অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, কোড, আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন, আনকোড। এর ক্ষেত্রে বন্ধুত্বকে রেখেছেন আমাদের পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দুতে। অর্থাৎ তিনি যে বিশ্ব শান্তিতে বিশ্বাস করতেন সেটা আমাদের সংবিধানে তিনি উল্লেখ করেছেন। এবং আন্তর্জাতিক ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা, আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদকে পররাষ্ট্রনীতির ভিত্তি হিসেবে গ্রহণ করেছেন। সেই সঙ্গে শক্তি প্রয়োগ পরিহার, সম্পূর্ণ নিরস্ত্রীকরণ, নিজ নিজ আর্থসামাজিক রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ এবং সাম্রাজ্যবাদ, উপনিবেশিকতাবাদ বা বর্ণবাদের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে তিনি সমর্থন দিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেশের নিপীড়িত নির্যাতিত মানুষ অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ব শান্তিতে বিশেষ অবদানের জন্য 1972 সালের 10 অক্টোবর ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে এক ঘোষণার মাধ্যমে জুলিও কুরি পদকের জন্য মনোনীত হন। 1973 সালের 23 মে ঢাকায় অনুষ্ঠিত সেই পদক গ্রহণ অনুষ্ঠানে তিনি এক ভাষণ দেন। সেই ভাষণের থেকে কিছু অংশ আমি কোট করছি। কোট, আমি 1952 সালে পিকিংয়ে প্রথম এশীয় প্রশান্ত মহাসাগরীয় শান্তি সম্মেলন এবং 1956 সালে স্টকহোমে বিশ্ব শান্তি সম্মেলনে যোগদান করতে পারায় গর্বিত বোধ করছি। এখানে উল্লেখ করতে চাই, বিশ্ব শান্তি আমার জীবন দর্শনের অন্যতম মূল নীতি। আমি সব সময় পৃথিবীর যে কোনো প্রান্তে নিপীড়িত, শোষিত, শান্তিকামী, মুক্তিকামী মানুষের পাশে ছিলাম। আমরা বিশ্বের সর্বত্রই শান্তি স্থাপন করতে চাই। আমরা বিশ্ব শান্তিকে একটি মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে চাই, আনকোট। তিনি সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। 1974 সালের 15 ডিসেম্বর জাতীয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে এক ভাষণ দেন। সেই ভাষণে বলেছিলেন, কোড, সন্ত্রাসবাদের মাধ্যমে জনগণের কোনো কল্যাণ বা কোনো সমস্যার সমাধান হয় না। এ পন্থা বিশ্বের বিভিন্ন স্থানে বহু আগে প্রত্যাখ্যাত হয়েছে। বাংলাদেশের মাটিতে সাম্প্রদায়িকতার স্থান নেই। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাংলাদেশে যারা বাস করেন তারা সকলেই এদেশের নাগরিক। প্রতিটি ক্ষেত্রে তারা সম অধিকার ভোগ করবেন, আনকোট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1974 সালে বাংলাদেশের সমুদ্র সীমানা নির্ধারণ এবং এ সম্পদের শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার জন্য দি টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট প্রণয়ন করেন। তিনি 1975 সালে 5 মে জ্যামাইকার কিংস্টনে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দেন। সেখানে যে ভাষণ দেন সেই ভাষণে তিনি বলেন, আমি কোট করছি, আমরা দক্ষিণ পূর্ব এশিয়াকে নিরপেক্ষকরণের ধারণা এবং ভারত মহাসাগরকে শান্তি অঞ্চল হিসেবে ঘোষণাকে সমর্থন করে যাচ্ছি। এই অঞ্চলে সামরিক ঘাঁটি গড়ে তোলা এবং ক্ষমতা প্রতিযোগিতাকে উৎসাহিত করার মতো দুঃখজনক প্রবণতার বদলে সমুদ্র তীরবর্তী রাষ্ট্রগুলোকে শান্তি প্রতিষ্ঠা জোরদার করতে আরও সমন্বিত ভূমিকা পালন করার আহ্বান জানাই, আনকোট। প্রিয় সুধী, দীর্ঘ 21 বছরের সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমে আমরা 1996 সালে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করি। একই বছর 12 নভেম্বর দেশে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বিচারহীনতা সংস্কৃতি নিরসন করতে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করি, জাতির পিতার হত্যার বিচার শুরু করি।
1997 সালের 2 ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি উপজাতিদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটিয়ে শান্তি চুক্তি স্বাক্ষর করি। 1997 সালে আমরাই প্রথম জাতিসংঘে শান্তির সংস্কৃতি বিকাশের কর্মসূচি গ্রহণের লক্ষ্যে একটি প্রস্তাব উত্থাপন করি এবং যা 1999 সালের 13 সেপ্টেম্বর গৃহীত হয়। সে অনুযায়ী জাতিসংঘ 2000 সালকে শান্তির সংস্কৃতির আন্তর্জাতিক বছর এবং 2001 থেকে 2010কে শান্তির সংস্কৃতি ও অহিংস দশক হিসেবে ঘোষণা করে। আমরা 2008 সালের নির্বাচনে জয়লাভের পর জাতির পিতার হত্যাকারীদের বিচারের রায় কার্যকর করি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করে যুদ্ধ অপরাধীদের বিচার শুরু করি। আমাদের প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্র সীমা বৃহৎ আন্তর্জাতিক আদালতের মাধ্যমে মীমাংসা করি। জাতিসংঘ সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে আমরা গর্ববোধ করি। আমরা জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছি। আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি। আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। আমরা এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড পেয়েছি। আমরা বিদ্যুৎ, যোগাযোগ, তথ্য প্রযুক্তি ও কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছি। দেশের অর্থনীতিকে শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত আমরা করেছি। করোনা মহামারীর প্রতিঘাত নিরসনে 1,87,679 কোটি টাকা আমরা প্রণোদনা দিয়েছি। আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। আমাদের অর্থনীতির আকার এখন বৃদ্ধি পেয়ে 411 বিলিয়ন মার্কিন ডলার, মাথাপিছু আয় 2,554 মার্কিন ডলার। রূপকল্প 2041 বাস্তবায়নের লক্ষ্যে এসডিজি 2030-এর সঙ্গে সমন্বয় করে আমরা 20 বছর মেয়াদী দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা গ্রহণ করেছি। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করেছি। আমরা বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100 বাস্তবায়ন করছি। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। আগামী প্রজন্মের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নে আত্মমর্যাদাশীল, উন্নত এবং সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সম্মানিত অতিথিবৃন্দ, স্বাধীনতার জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছি এবং এর মধ্য দিয়ে শান্তির মূল্য এবং সমগ্র মানব জাতির গভীরতম আকাঙ্ক্ষাসমূহ অনুধাবন করেছি। বরাবরের মতো ফিলিস্তিনের জনগণের ন্যায্য দাবির পক্ষে আমাদের অবিচল সমর্থন থাকবে। সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা 11 লাখের অধিক মিয়ানমারের রোহিঙ্গা গোষ্ঠীকে সাময়িক আশ্রয় দিয়েছি। ফলে ওই অঞ্চলে একটি বড় ধরনের মানবিক বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। রোহিঙ্গাদের তাদের নিজ মাতৃভূমিতে প্রত্যাবাসনের জন্য আমরা শান্তিপূর্ণ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছি। গত 2 বছর ধরে করোনা ভাইরাস মহামারী পুরো বিশ্ব ব্যবস্থাকে এক নতুন সংকটের মুখোমুখি করেছে। এই সংকট প্রমাণ করেছে যে আমরা কেউই আলাদা নই। শান্তিপূর্ণভাবে এই পৃথিবীতে বসবাস করতে হলে অংশীদারিত্বের ভিত্তিতে একটা জবাবদিহিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শান্তির আদর্শকে পুরোপুরি ধারণ করে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সমঝোতার ভিত্তিতে সকলের সঙ্গে কাজ করার জন্য বাংলাদেশ সদা প্রস্তুত রয়েছে। বিশ্বের এই চরম সংকটময় সময়ে
আমি অস্ত্র প্রতিযোগিতায় সম্পদ ব্যয় না করে তা সার্বজনীন টেকসই উন্নয়ন অর্জনে ব্যবহার করার আহ্বান জানাই। আসুন আমরা সার্বজনীন শান্তির জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কর্মযজ্ঞে নেমে পড়ি। অনেক কষ্ট করে যারা আমাদের দেশে এসেছেন বাংলাদেশে, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। এবং আমি জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত বিশ্ব শান্তি সম্মেলনের সমাপনী ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ বিশ্বে শান্তি বিরাজ করুক, সারা বিশ্বে শান্তি বিরাজ করুক। আপনাদের সবাইকে ধন্যবাদ। Thank you, Honorable Prime Minister. Excellencies, ladies and gentlemen. Next, বিশ্ব শান্তি সম্মেলনের শেষ দিনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ভোলার চরফ্যাশনে র্যাবের সাথে গোলাগুলিতে 2 জলদস্যু নিহত হয়েছে। ভোরে চর কুকরি মুকরিতে এই গোলাগুলির ঘটনা ঘটে, তবে প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। র্যাব জানায় চর কুকরি মুকরি ইউনিয়নের জালিয়া খালের পাশে অভিযান চালায় র্যাব। এ সময় জলদস্যুরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে, পরে আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে 2 জন জলদস্যু নিহত হয়। এছাড়া ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি রামদাসহ গুলি ও পিস্তল উদ্ধার করা হয়েছে। পরিচয় আমরা এখনো জানতে পারিনি, প্রকৃত ঘটনা কি সেটাও আমরা এখনো জানতে পারিনি। তা আমরা গুলিবিদ্ধ দুইজন ব্যক্তিকে আমাদের পুলিশ উদ্ধার করে। সেরা গ্রিন ওয়াটার ট্যাঙ্ক, পানির সেফ হাউস। চাঁপাইনবাবগঞ্জে পুলিশ পরিচয়ে খামার থেকে গরু নিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে 6 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার রাতে তাদের গোমস্তাপুর থানার দায়িত্ব থেকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, শুক্রবার রাতে গোমস্তাপুরের জিনারপুর গড়বাড়ি এলাকায় একটি গরুর খামারে পুলিশ পরিচয়ে 15টি গরু নিয়ে যায় ডাকাতরা। এ সময় পার্বতীপুর আড্ডার ওই সড়কে পুলিশের টহল টিম ছিল। খামার মালিক 999-এ 2বার ফোন দেওয়ার পরও পুলিশ ঘটনাস্থলে যথাসময়ে পৌঁছায়নি। এ ঘটনায় 6 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। এদিকে ডাকাতদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। নরসিংদীতে ট্রেনের ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। সকালে রায়পুরা উপজেলার খানবাড়ি রেল স্টেশনের কাছে দুর্ঘটনা হয়। রেলওয়ে পুলিশ জানায়, বেলা 11:30টার দিকে নোয়াখালী থেকে ঢাকা যাচ্ছিল উপকূল এক্সপ্রেস ট্রেনটি। সে সময় স্টেশনের পাশের ক্রসিং পার হতে গেলে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় ব্যাটারি চালিত রিকশাটি। স্থানীয়রা জানায়, এ সময় ছিটকে পড়ে গুরুতর আহত হন রিকশা চালক আমানুল্লাহ। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। ওজনে গড়মিলের অজুহাতে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতের ট্রাক চালক সমিতি। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে, ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাক হিলি বন্দর স্কেলে ওজন করে দেখা যায় ওই দেশের ওজনের সঙ্গে এ দেশের ওজন কম হচ্ছে। এ বিষয়ে কয়েকদিন আগে তাদের অভিযোগ করা হয়। এতে করে ভারতের কয়েকটি পণ্যবাহী ট্রাক বন্দরের বাহিরের স্কেলে পরীক্ষার জন্য ওজন করা হয়, তাতেও তাদের ওজনে কম পাওয়া যায়। এ কারণে ভারতীয় ট্রাক চালক সমিতিরা হিলি বন্দরে পণ্যবাহী ট্রাক আনা বন্ধ করে দিয়েছে। এদিকে ভারতের রপ্তানির অপেক্ষায় থাকা বেশ কিছু রাইস ব্র্যান্ড অয়েলবাহী ট্রাক আটকা পড়েছে। দ্রুত গতিতে এগিয়ে চলছে যমুনা নদীর উপর বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ কাজ। যমুনা নদীর সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল অংশে বিদেশি প্রকৌশলীদের তত্ত্বাবধানে এরই মধ্যে শেষ হয়েছে 64% কাজ। সেতুটি চালু হলে উত্তর পশ্চিমাঞ্চলে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। দেশের মেগা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। এটি এখন দৃশ্যমান। বঙ্গবন্ধু যমুনা সেতুর 300 মিটার উজানে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে সেতুর 2 প্রান্তেই দিনরাত চলছে নির্মাণ কাজ। 4.8 কিলোমিটার দীর্ঘ ডুয়েল গেজ ডাবল ট্র্যাক সহ সেতুর মোট 50টি পিলারের 42 থেকে 49 নম্বর পিলারের পাইলিং শেষ হয়েছে। এটার এখন বর্তমান বাস্তব অগ্রগতি 34%। আর এটা মোট 50টা পিয়ারের মধ্যে 10টা পিয়ারের নিচের পাইলিংয়ের কাজ আমরা
ইতোমধ্যে শেষ করেছি। রেল সেতুটি নির্মাণ হলে একদিকে উত্তরবঙ্গের যোগাযোগে নতুন মাত্রা যোগ হবে, অন্যদিকে খুলবে অর্থনৈতিক সম্ভাবনার দ্বার। আমি মনে করি এই রেল সেতুর মধ্যে দিয়ে সিরাজগঞ্জের উত্তর অঞ্চলের মানুষ, সর্বস্তরের মানুষ, ব্যবসায়ী মানুষ, তাদের একটা যুগান্তকার একটা পরিবর্তন হবে। রেল বিভাগের তথ্য মতে ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই সেতুটি হবে দেশের সবচেয়ে বড় রেল সেতু। নির্ধারিত সময়ের মধ্যেই এই মেগা প্রকল্পের কাজ শেষ হবে বলে জানান রেলমন্ত্রী। আমরা আশা করছি বর্তমানে যে অগ্রগতি, এটি আমাদের যে সময়, এটা সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে এটা এগিয়ে যাচ্ছে। 2020 সালের 29 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জাপানের অর্থায়ন ও তাদের ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটি নির্মাণ করেছে। ব্যয় ধরা হয়েছে 16,780 কোটি টাকা, যা আমাদের অর্থনীতিতে বিরাট অবদান রাখবে বলে আমি মনে করি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রংপুর বিভাগে বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা। বিভাগীয় পুলিশের তথ্য মতে গত 2 বছরে 525টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 243 জনের। পুলিশ বলছে অদক্ষ চালক, ফিটনেসহীন গাড়ি আর সাধারণ মানুষের অসচেতনতায় সড়ক দুর্ঘটনা কমানো যাচ্ছে না। সড়কে নিরাপত্তা নিশ্চিতে নানা নির্দেশনার পরও কমছে না দুর্ঘটনা, কোনো কিছুতেই ফিরছে না শৃঙ্খলা। ফলে প্রতিদিনই সড়ক মহাসড়কে ঝরছে তাজা প্রাণ। পুলিশের তথ্য মতে শুধু রংপুর বিভাগে গত 2 বছরে সড়ক দুর্ঘটনা ঘটেছে প্রায় 550, যাতে প্রাণ হারিয়েছেন 243 জন আর পঙ্গুত্ব বরণ করেছেন 5 শতাধিক মানুষ। সড়ক দুর্ঘটনার মাঝে একটি বড় অংশ হচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনা। শীতকাল শুরু হয়েছে, আপনারা জানেন যে উত্তরবঙ্গে ব্যাপক শীত পড়ে এবং কুয়াশা পড়ে। আমাদের সাবধানতা, সচেতনভাবে গাড়ি চালানোর কোনো বিকল্প নাই। অবশ্যই কুয়াশার মাঝে ফগ লাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হবে। বিআরটিএ বলছে চালকের বেপরোয়া গতি আর অদক্ষতা, সড়কে আইন না মানার প্রবণতা, অবৈধ যানবাহনের দৌরাত্ম্য ও জনসাধারণের অসচেতনতার কারণেই ঘটছে বেশিরভাগ দুর্ঘটনা। পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করছি। বিশেষ করে বিভিন্ন জায়গায় ফিটনেসের জন্য গাড়িগুলা নিশ্চিত করার জন্য মোটরযান পরিদর্শক সহ গাড়ির স্পেসিফিক ছবি সহ আমরা এটা করতেছি এবং হেডকোয়ার্টার্সে পাঠাচ্ছি যে ফিটনেস জন্য কোনো অবস্থাতেই মানে লক্কর ঝক্কর গাড়ির ফিটনেস দেওয়া না হয়, এই বিষয়টি নিশ্চিত করার জন্য। পুলিশ বলছে গত 2 বছরে সবচেয়ে বেশি দুর্ঘটনা মোটরসাইকেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে 70,000 মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আলোচনাতে রংপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, সড়ক দুর্ঘটনা রোধে পুলিশের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? আসলে পুলিশের পক্ষ থেকে কিন্তু একটা নতুন কৌশল অবলম্বন করা হয়েছে। আমরা একটু আগে দেখেছি যে পুলিশের পক্ষ থেকে সাদা পোশাকে পুলিশ কিন্তু তারা রাস্তায় নেমেছেন এবং ট্রাফিক বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো ধরনের জক্করমক্কর গাড়ি কিংবা কেউ বেপরোয়াভাবে চালাতে না পারে। আপনি নিশ্চয়ই দেখছেন যে এটি ঢাকা রংপুর মহাসড়ক। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যেসব গাড়ি চলাচল করছে এটা কিন্তু বেপরোয়াভাবে, তাদের কোনো খেয়াল খুশি নেই। তারা অনেক সময় দেখা গেছে যে অদক্ষ চালক দ্বারা কিন্তু গাড়ি চালাচ্ছে। আর যারা মোটরসাইকেল চালাচ্ছে তারা কিন্তু অনেকে হেলমেটবিহীন, তাদের 3-4 জন মিলে কিন্তু একটি মোটরসাইকেল তারা উঠেই অর্থাৎ এইসব মহাসড়কে কিন্তু তারা দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছেন। এই কারণে কিন্তু দুর্ঘটনা আসলেই ঘটে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে গত 2 বছরে রংপুরে যেহেতু তথ্য আমরা দিয়েছি সেটি হচ্ছে যে 243 জন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, আহত হয়েছে প্রায় 550 জন। এর মধ্যে পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে আসলে বিভিন্ন বাসায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এই কারণে কিন্তু তারা কিন্তু এখনো দুর্ভোগে আছেন এবং কষ্টে আছেন। সব মিলিয়ে আমরা যেটা জানতে চেয়েছি পুলিশের পক্ষ থেকে, পুলিশ বলছেন যেটি যে রংপুরে যে অভিযান চলছে এই অভিযানের ধারাবাহিকতা কিন্তু অব্যাহত থাকবে। কারণটা হচ্ছে রংপুরে যে কয়েকটি রাস্তার মুখ রয়েছে এই রাস্তাগুলোতে পুলিশের যে চেকপোস্ট সেটি প্রতিদিনে থাকবে। আর বিআরটির পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট দিয়ে তারা কিন্তু গাড়ি যেসব গাড়িতে কাগজ নেই অর্থাৎ ফিটনেস রোড পারমিট নেই তাদের বিরুদ্ধে অভিযান চালাবে। আর মোটরসাইকেল যেসব চলাচল করছে এটি কিন্তু তাদের হেলমেটবিহীন মোটরসাইকেল চলছে তারা যে জরিমানা করছে। আপনি নিশ্চয়ই জানেন যে 70,000 মোটরসাইকেলের বিরুদ্ধে তারা কিন্তু অর্থাৎ মামলা দিয়েছেন। সেখানে কিন্তু তারপরে কিন্তু আমরা দেখেছি যে মোটরসাইকেল চলাচল কিন্তু বন্ধ হচ্ছে না এবং হেলমেটবিহীন কিন্তু মোটরসাইকেল যারা চালাচ্ছেন তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। আর যারা অদক্ষ চালক রয়েছেন তারা কিন্তু যেভাবে গাড়ি চালিয়ে যাচ্ছেন সড়ক মহাসড়কে, এ কারণে কিন্তু দুর্ঘটনা ঘটে যাচ্ছে। তবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এইসব অদক্ষ ড্রাইভার এবং কাগজবিহীন গাড়ি রাস্তা
যানবাহন না চলাচল করতে পারে আর দুর্ঘটনা না ঘটে, এটি আসলে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তারা সবসময় রাস্তায় তারা অভিযান পরিচালনা করছেন। রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম। শিল্প ও বাণিজ্য নগরী নারায়ণগঞ্জে যানজটের দুর্ভোগ নিত্যদিনের সঙ্গী। যত সময় যাচ্ছে ততই এ সমস্যা আরও প্রকট আকার ধারণ করছে। যানবাহন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে মাত্র ৮০ জন ট্রাফিক পুলিশকে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে সমস্যা চিহ্নিত করে যানজট দূর করতে হবে বলছে পুলিশ। নারায়ণগঞ্জে ৭০ লাখ মানুষের বসবাস, এর মধ্যে শুধু শহরেই বাস করেন ২২ লাখ মানুষ। পাশাপাশি আছে ৪৫০০ শিল্প প্রতিষ্ঠানও। অর্থনৈতিক কর্মকাণ্ডের ফলে শহরের যানজট বেড়েই চলেছে। ভুক্তভোগীরা বলছেন, শহরের প্রধান বঙ্গবন্ধু সড়কের দুই পাশের মার্কেটে গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। সব গাড়ি রাখা হয় প্রধান সড়কে। সেই সাথে শহরের মাঝেই প্রধান বাস স্ট্যান্ড, লঞ্চ টার্মিনাল ও ট্রেন স্টেশন হয় দুর্ভোগ বেড়েছে আরও কয়েক গুণ। প্রতিনিয়ত আসলে যানজট এমন একটা অবস্থা তৈরি করেছে যে আমরা অনেক সময় সঠিক সময় গিয়ে অফিস আদালতে পৌঁছাতে পারছি না। শহর থেকে অনেক হসপিটাল আছে, হসপিটাল থেকে একটা পেশেন্ট বেরোইতে ঢাকা যেতে শহরের মধ্যেই ১ ঘন্টা লেগে যায়। যানজট মুক্ত করতে হইলে বাস টার্মিনালটা যেটা ছিল, বাস টার্মিনালটা শহরের বাইরে নিতে হবে। জেলা পুলিশ সুপার বলছে, নগরীর এই যানজট নিরসনে কাজ করছে মাত্র ৮০ জন ট্রাফিক পুলিশ, যা প্রয়োজনের তুলনায় যৎসামান্য। এই অবস্থায় সমস্যা চিহ্নিত করে পরিকল্পিতভাবে যানজট নিরসনের উদ্যোগ না নিলে সমাধান সম্ভব নয় বলছেন তিনি। সকলে মিলে যদি একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা যায় এবং সেই উদ্যোগ গ্রহণ না উদ্যোগকে যদি বাস্তবায়ন করা যায়, সেই ক্ষেত্রে নারায়ণগঞ্জ, আমি মনে করি নারায়ণগঞ্জবাসী এই রাস্তায় স্বাচ্ছন্দ্য আসা করতে পারবে এবং এই যানজটকে নিয়ন্ত্রণ করা সম্ভব। নগরবাসী বলছে, গেল কয়েক বছরে এই শহরের জনসংখ্যা বেড়েছে কয়েক গুণ, বেড়েছে যান চলাচল, তবে সড়কগুলোর প্রশস্ততা বাড়ানো হয়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আদালতের নির্দেশ উপেক্ষা করে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় মহাসড়কে ৩০ ফুটের মধ্যে নির্মাণ করা হচ্ছে স্থায়ী ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান। সড়ক বিভাগ বলছে, হাইকোর্টের এই নির্দেশনা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে নেওয়া হয়েছে উদ্যোগ। তারপরও বন্ধ হচ্ছে না নির্মাণ কাজ। মহাসড়কে চলাচল নির্বিঘ্ন এবং নিরাপদ করতে সড়ক ও জনপথ বিভাগের জমিতে ব্যবসা বাণিজ্য কার্যক্রম না চালানোর নির্দেশনা রয়েছে আদালতের। উচ্ছেদ করতে হবে অবৈধ দখলদারদের, আর বাড়িঘর সহ অন্যান্য স্থাপনা নির্মাণ করতে হবে নির্দিষ্ট দূরত্বে। কর্মকর্তারা বলছেন, উচ্চ আদালতের নির্দেশনা মেনে জনসচেতনতার কাজ শুরু হয়েছে অনেক আগেই। সীমানা থেকে 10 মিটার দূরে স্থাপনা নির্মাণ করতে হবে। সেই নির্দেশনার আলোকে আমরা জনগণকে বহুলভাবে জানানোর জন্য আমরা বিভিন্ন জায়গায় সাইনবোর্ড স্থাপন করেছি এবং বিভিন্ন জায়গায় মাথার উপরে সাইনবোর্ড ঝোলাই আমরা তাদেরকে জানানোর ব্যবস্থা নিচ্ছি এবং এছাড়াও আমরা বিভিন্ন সময় লিফলেটও বিতরণ করে থাকি। সাধারণ মানুষের দাবি, মহাসড়কের ৩০ ফুটের মধ্যে বাড়িঘর নির্মাণ করা যাবে না। উচ্চ আদালতের এই নির্দেশনার বিষয়ে কেউ তাদের সচেতন করেননি। প্রায় 10-12 ফিট জায়গা রেখেই আমরা জায়গাটা স্থায়ী স্থাপনা তৈরি করেছি। কোনো স্থাপনা নির্মাণ করতে হলে অ্যাটলিস্ট 10 মিটার দূরত্বে বাড়ি করতে হবে। এই বিষয়টা আমরা জানতাম না। আমরা যদি জানতাম তাহলে আমরা সেইভাবে বাড়ি করতাম। হাইওয়ে পুলিশের কর্মকর্তারা বলছেন, সঠিক পরিসংখ্যান না থাকলেও হাটবাজার ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি স্থায়ী অস্থায়ী স্থাপনার কারণে প্রায় সব মহাসড়কেই ঘটছে দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছেন অনেকেই। সড়ক বিভাগের প্রাথমিক হিসাবে বলা হয়েছে, ঢাকা দিনাজপুর সহ গুরুত্বপূর্ণ অন্যান্য মহাসড়কের পাশে প্রতি কিলোমিটারে গড়ে উঠেছে অন্তত 100 অবৈধ স্থাপনা। এসব স্থাপনা যানবাহন চলাচলের জন্য হুমকি সৃষ্টি করেছে। এই অবস্থায় আইনজীবীরা বলছেন, হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে যারা এসব ভবন নির্মাণ করেছে তাদের বিরুদ্ধে নানা ধরনের আইনি ব্যবস্থা নেবার সুযোগ রয়েছে। এমনকি উচ্চ আদালত নির্দেশ দিলে এসব ভবনও উচ্ছেদ করা যেতে পারে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। আজ 6 ডিসেম্বর 1971 সালের এই দিনে পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয় ফেনী, হবিগঞ্জ ও বেনাপোল। সেই থেকে এই দিনটিকে মুক্ত দিবস হিসেবে পালন করা হয়। 1971 সালের ঠিক এই দিনে বীর মুক্তিযোদ্ধারা সর্বাত্মক আক্রমণ চালিয়ে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে ফেনীর মাটিতে স্বাধীন বাংলার পতাকা উড়িয়ে উল্লাসে মেতে উঠেছিল। পাক হানাদাররা 5 ডিসেম্বর রাতে পালিয়ে গেলে 6 ডিসেম্বর ভোরে ফেনী হানাদার মুক্ত ঘোষণা করা হয়। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধে হবিগঞ্জ ত্যাগ করতে বাধ্য হয় হানাদাররা। 5 ডিসেম্বরের রণাঙ্গনের ভয়াল রাত শেষে সূর্যোদয়ের পরপরই পাক হানাদার বাহিনীকে পরাজিত করে 6 ডিসেম্বর শত্রুমুক্ত হয় সীমান্ত এলাকা বেনাপোল, শার্শা, কাশীপুর সহ সমগ্র যশোর এলাকা।
নড়াইল পৌঁছেছে মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আয়োজিত সাইক্লিং শোভাযাত্রা। দুপুরে শোভাযাত্রাটি নড়াইল শহর অতিক্রম করে। শোভাযাত্রাটি নড়াইলে পৌঁছালে তাদের স্বাগত জানানো হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক রায়হান ফকিরের নেতৃত্বে গত 1 ডিসেম্বর পঞ্চগড় থেকে শুরু হয় এই র্যালি। এতে 49 জন পুরুষ এবং 11 জন নারী সহ 60 জন সদস্য অংশ নিয়েছেন। আগামী 12 ডিসেম্বর গোপালগঞ্জ হয়ে কক্সবাজার গিয়ে শেষ হবে শোভাযাত্রাটি। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।